সাফিসিয়েন্সি প্রিন্সিপাল শেষ করেছি। সাফিসিয়েন্সি প্রিন্সিপাল নিয়ে অনেক লম্বা ডিসকাশন ছিল। তো এরপরে দুটো প্রিন্সিপাল বাকি আছে এখনো, একটা হলো লাইকলিহুড প্রিন্সিপাল আর একটা হলো ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল। এইগুলোর উপরে অবশ্য এত লম্বা কোনো লেকচার হবে না, জাস্ট আমরা এক ক্লাসে ম্যাক্সিমাম এক ক্লাস তো লাগবে না, ক্লাসে শেষ হয়ে যাবে। তো এগুলোর সাথে তোমরা লাইকলিহুড প্রিন্সিপালের সাথে আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। লাইকলিহুড প্রিন্সিপালের সাথে বা লাইকলিহুড ফাংশনের সাথে, লাইকলিহুড ফাংশন আমরা যেভাবে বের করি ওটাই আসলে লাইকলিহুড প্রিন্সিপালের সাথে সম্পর্কিত আর কি। তো তোমরা জানো লাইকলিহুড ফাংশন কিভাবে বের করতে হয়? এটা তোমরা থার্ড ইয়ারে পড়েছো সম্ভবত আর কি। তো এখানে লাইকলিহুড ফাংশন দিয়ে তোমরা অনেক ইয়ে করেছো, প্যারামিটার এস্টিমেট করেছো বিভিন্ন ইয়েতে। ম্যাক্সিমাম লাইকলিহুড রেশিও টেস্ট করে, ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড ইউজ করে তোমরা ইয়ে করেছো, প্যারামিটার এস্টিমেট করেছো। তো এখানে আমাদের অত কিছু না, আমরা জাস্ট শুধু ফর্মুলাটা শিখবো। এখানে লাইকলিহুড ফাংশন বলছে যে সাপোজ এক্স, হঠাৎ করে কাশি আসছে, function of x denote the join, either it is a discrete or continuous property density function বা property mass function, sample x1 x2 up to xn থেকে x দ্বারা মানে পুরো স্যাম্পলটাকে x দ্বারা ডিফাইন করে এখানে এই জন্য x লেখা হয়েছে। Then the given that x equals to x is observed in the function of theta can be defined likelihood function. আমরা জানি যে মানে জয়েন্ট ডেন্সিটি ফাংশন আর লাইকলিহুড ফাংশন আসলে জয়েন্ট ডেন্সিটি ফাংশন, তবে লাইকলিহুড ফাংশন লেখার ক্ষেত্রে যেটা লিখতে হয়, যেখানে প্যারামিটারটাকে আগে লিখতে হয়, তারপরে আমাদের যে আমরা ভেরিয়েবলটা কনসিডার করি সেটাকে পরে লিখতে হয় লাইকলিহুড ফাংশন। আর ফাংশন ডেন্সিটি ফাংশনে কিন্তু উল্টো হয়, ইট ইজ কল্ড লাইকলিহুড ফাংশন। এই জাস্ট মিনিট একটু আর আসেনি আসো না বাবা, ক্লাস নেবো। তারপরে আমরা লাইকলিহুডের কথা বলছিলাম, লাইকলিহুড ফাংশন বলছে দ্য ডেফিনিশন almost seems to be defining the likelihood function to be the same as the PDF function. That means likelihood function PDF function same, তবে এখানে পার্থক্য হলো যেটা বলছিলাম যে লাইকলিহুড ফাংশনে ডেন্সিটি ফাংশনে x কে আমরা ভেরিয়েবল হিসেবে কনসিডার করি, এখানে লাইকলিহুড ফাংশনকে প্যারামিটারকে তোমার ভেরিয়েবল হিসেবে কনসিডার করে। এখানে বলছে দ্য অনলি ডিস্টিংশন
between these two functions is which variable is considered fixed and which is varying. এখানে ভেরিয়েবলকে একটু ফিক্স করা হয় এবং ভেরি করছে কোনটাকে, এটাকে ভেরি when we consider the pdf or property mass function, we are considering theta as fixed and x as variable. তাহলে বলছে যে এখানে which is function which variable is considered as fixed. ভেরিয়েবল x এখানে আসলে এখানে লেখা হয় নাই, এই জন্য এটা ক্লিয়ার। ভেরিয়েবল x is considered fixed and which is varying, যেটা নরমালি আমাদের এই ফাংশনে ভেরি করে এটাকে ফিক্সড হিসেবে কনসিডার করা হয়। When we consider the pdf or property mass function, this we consider theta as fixed and x is variable. When we considering the likelihood function L theta, we considering x to be observed sample point and x is to be varying over the possible parameter values. মানে জাস্ট উল্টো আর কি, যেটা এখানে যেটা ধরা হচ্ছে এখানে ভেরিয়েবল, এটাকে ভেরিয়েবল হিসেবে কনসিডার করছে, এটা ফিক্স বলা হচ্ছে, আর এখানে উল্টোটা বলা হচ্ছে, এই কথা বলছে। If we compare the likelihood function at two parameter points and find that দুটো প্যারামিটার পয়েন্টের জন্য আমরা যদি likelihood ফাংশনকে কনসিডার করি, এমনকি তাদেরকে যদি আমরা এভাবে লিখি যে likelihood ফাংশন অফ এটা একটা প্যারামিটারের জন্য এরকম θ1 greater than θ1 given x greater than L2 θ2 given x, তখন বলছে যে then the sample we actually observed is more likely to have occurred if theta equals to θ1 than theta equals to θ2. That means it's saying that θ1 is more plausible value for the true value of θ2 than θ2. That means যদি এরকম হয় মানে যেটা বড় হবে এটা মানে এটা মোর প্লসিবল বা মোর, কোথায় গেলাম, এক্ষেত্রে যদি এরকম হয় যেটা বড় হবে এটাকে, দ্যাট মিন্স এটা খুব মোর টাইমস এটা অকার করবে বা এটা আসার সম্ভাবনা বেশি থাকবে, এক্সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেটাই বলছে প্লসিবল। এখানে প্লসিবল কথাটা, এখানে এই কথাগুলো দরকার নাই, প্লসিবল টার্মটা কেন ইউজ করছে, পসিবল কথা না ইউজ করে সেটা বলছে আর কি, ইটস নট ইম্পর্টেন্ট। ইউজুয়ালি দ্যাট মিনস হলো যে লাইকলিহুড ফাংশনে আমরা যদি এরকম যদি হয় যে দুটো লাইকলিহুড ফাংশনকে রেশিও করি, তাহলে কি হয় বলছে ইফ x and y are two sample points such that L theta x, মানে আমরা দুটো স্যাম্পল পয়েন্টের জন্য দুটো যদি লাইকলিহুড ফাংশন যদি তাহলে কি হবে, লাইকলিহুড ফাংশন অফ থিটা গিভেন এক্স এর জন্য হবে is proportional to likelihood function theta given y, এটাকে আমরা এভাবে লিখতে পারি, which is দ্যাট মিনস হলো যে তাহলে এখানে একটা কনস্ট্যান্ট এক্সিস্ট করবে, লাইকলিহুড ফাংশন রেশিও করলে এখানে দ্যাট মিনস আমরা যে রেশিওটা পাবো সেখানে এটা ইজ নট ডিপেন্ড অন থিটা, ইজ বি ফাংশন অফ এক্স ওয়াই, সেটাই বলছে for all theta and the conclusion draws from xy should be identical. Note that c may be different for different xy, মানে xy ডিফার জন্য এটা ডিফার করবে, তবে বলছে যে বাট দে উইল নট ডিপেন্ড অন দ্য প্যারামিটার, মানে তাদের রেশিওটা লাইকলিহুড ফাংশনের রেশিও প্যারামিটারের উপর ডিপেন্ড করবে না, দে উইল বি ফ্রি ফ্রম প্যারামিটার বাট ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ xy দিস ভ্যালু উইল বি ডিফার। ভেরি সিম্পল, এখানে আসলে এখানে খুব মানে আমাদের অন্য কোনো ম্যাথমেটিক্যাল আমরা কোনো জাস্ট লাইকলিহুড ফাংশনের রেশিওটা আমরা প্রিন্সিপাল, যেটা প্রিন্সিপাল এটাই বলছে যে তুমি যখন রেশিও করবা রেশিওটা তোমার ফ্রি ফ্রম দ্য প্যারামিটার হবে, সেটাই। এরপরে আমরা আসি ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল। লাইকলিহুড ফাংশন আমি ডিসকাস করি না, কারণ তোমরা লাইকলিহুড ফাংশনের সাথে পরিচিত। লাইকলিহুড ফাংশনটা আমরা নরমালি লেখার ক্ষেত্রে আমরা জয়েন্ট ডেনসিটি ফাংশন যেভাবে দেখে মনে করো যে লাইকলিহুড ফাংশন ইকুয়ালস টু এভাবে লেখা হয়, এল থিটা, মনে করো যে যদি প্যারামিটারে থিটা হয় এক্স
ইকুয়ালস টু ভেরি সিম্পল, তোমরা এইভাবে লিখতে পারো। আমি জানি না তোমরা কিভাবে করেছো। I ইকুয়ালস টু n, যদি n সংখ্যক তোমার স্যাম্পল সাইজ যদি n হয় তাহলে x I given theta। এটা হলো লাইটলি ফাংশন, তোমরা লিখেছো। এটা মানে আমরা n সংখ্যক জয়েন্ট ডেনসিটি ফাংশনকে আমরা n টাইমস মাল্টিপ্লাই করব। এরপরে the first type of equivalent, আচ্ছা ইকুইভ্যালেন্স প্রিন্সিপালে আসি আমরা। ইকুইভ্যালেন্স মানে এখানে ইকুয়াল হবে, সমতা যেটা মেনটেন করবে। the first type of equivalence might be called measurement। মেজারমেন্টের ক্ষেত্রে পরিমাপের দিক থেকে তাদেরকে মানে তারা ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল হবে। it prescribes that the inference made should not be dependent on, that means যদি আমরা যে ইনফারেন্সটা ড্র করব সেটা মেজারমেন্ট স্কেলের উপর ডিপেন্ড করবে না, that means it is invariant হবে। মেজারমেন্টটা ইনভেরিয়েন্ট, it will be independent and invariant সেটা হবে। তারপরে সেকেন্ড টাইপ অফ ইকুইভ্যালেন্স বলছে যে এটা হবে ফর্মাল ইনভেরিয়েন্ট, দ্যাট মিন্স ফর্মুলার দিক থেকে বা স্ট্রাকচারালি এটাকে তুমি এটা ইনভেরিয়েন্ট হবে, স্ট্রাকচারাল হয়তো। সেকেন্ড টাইপ অফ equivalence actually is an invariant, might be called formal invariant. It states that if two inference problems have the same formal structure in terms of mathematical model, দুটো মানে আমরা যে কোনো দুটো বিষয়ে যদি ইনফারেন্স ড্র করি, যেমন সেখানে যদি আমাদের ম্যাথমেটিক্যাল ওই দুটোর জন্য ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা যদি একই রকম হয়, ফর ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা আর মডেলটা যদি একই রকম, দেন and the same inference procedure should be used in both problems। তখন সেক্ষেত্রে বলছে যে আমাদের একই ইনফারেন্স ড্র করা বা কনসিডার করা উচিত উভয় প্রবলেমের ক্ষেত্রে। the elements of the models that must be the same, যদি মানে মডেল এলিমেন্ট গুলো সমান হয় এবং কি যদি মডেলটা এরকম হয়, ফাংশন অফ থিটা এন্ড থিটা ইজ দ্য প্যারামিটার স্পেস, এখানে the set of PDF or what is mass function for the sample theta, sorry, for the sample and the set of allowable inference and consequences of wrong inference। বলছে যে এখানে এক্সাম্পল দিয়ে খেয়াল করো, এখানে কি বলছে যে যদি তোমার এইটা আমাদের এই মডেলটা যে ম্যাথমেটিক্যাল, এই যে বলছে ম্যাথমেটিক্যাল মডেলটা দুটোর ক্ষেত্রে আমরা দুটো প্রবলেমের ক্ষেত্রে যদি এইরকম একটা ম্যাথমেটিক্যাল মডেল পাই, এখন একই রকম ম্যাথমেটিক্যাল মডেল পাওয়ার অর্থ এই ধরনের যেটা তুমি সবসময় যে মানে একই ইনফারেন্স ড্র করতে পারবে, সেটা কখনো কি কয় যে সেট অফ অ্যালাউয়েবল ইনফারেন্সেস এন্ড কনসিকোয়েন্সেস অফ রং ইনফারেন্সেস। এটার ক্ষেত্রে যে কি বলছে, যদি এরকম হয়, যেটা এরকম হয়, বাট ইন টু sorry in one problem theta may be average price of dozen eggs। যদি থিটাটা যদি এখানে মানে এক ডজন ডিমের এক গড় মূল্য হয়, এভারেজ প্রাইস হয়, এখানে ফাংশন কিন্তু দেখো ম্যাথমেটিক্যাল মডেল একই রকম দুটো প্রবলেম, কিন্তু একটা বলছে থিটা হচ্ছে এভারেজ প্রাইস অফ ডজন এগস, আর অ্যানাদার প্রবলেম বলছে থিটা মে বি রেফার টু দ্য এভারেজ হাইট অফ জিরাফ, মানে জিরাফ প্রাণীর এভারেজ হাইট যদি কনসিডার করা হয় এক অনেকগুলো জিরাফের, তাহলে দুটো তো দুই জিনিস। কিন্তু আমরা যদি ইনফারেন্স ইকুইভ্যালেন্স মানে এতে ইনফারেন্স ড্র করে ফেলি, যে মডেল দেখেই যদি বলি যে দুটো কনক্লুশন সেম হয়, then there will be wrong inference consequence বলছে যে then it will be wrong consequence inference। তো এরপরে বলছে yet the formal invariance equates this two parameter space since they both refer to the same to the real number। বলছে যদিও তারা the formal invariance equates that these two parameter sequence parameter space, যদিও বলছে প্যারামিটার বা তাদের মানে ইনভেরিয়েন্স দেখাচ্ছে, কিন্তু but they refer to the same set of and also
দে রেফার টু দ্য সেম রিয়েল নাম্বার, মানে এগুলা তো রিয়েল নাম্বার, আমরা সবসময় পড়ালি আমরা ফাংশন গুলো অবশ্যই রিয়েল নাম্বারের জন্য হয়ে থাকে, এখানে ইমাজিনের কোনো ইয়ে নাই। এটা হওয়ার কারণ পরেও আমাদের এখানে যখন দেখি যে দুইটা জিনিসকে সরাসরি মানে ইয়ে করছে, ডিফাইন করছে, একটা হলো যে প্রাইস অফ অ্যাভারেজ প্রাইস অফ ডজন এক্স, আরেকটা বলছে অ্যাভারেজ হাইট অফ জিরাফস বা অন্য আমরা জিরাফ না বলে আমরা অন্য কোনো প্রাণীর কথা বলতে পারি, অন্য যে কোনো কিছু বলতে পারি। তো সেটা যদি হয় দুটো আসলে তো ভিন্ন জিনিস, এখন সেক্ষেত্রে যদি আমরা শুধু মডেল দেখিয়ে দেখি যে আমরা সরাসরি কনক্লুশনে চলে যেতে যে দে আর ইকুইভ্যালেন্ট, তাহলে ইট উইল বি রং ইনফারেন্স। আসলে এরপরে বলছে যে ইকুইভ্যালেন্স প্রিন্সিপালটা প্রিন্সিপালের ফর্মুলা হলো যে যদি ইফ এক্স এন্ড জি এক্স মানে এক্স ওয়াই যে ফাংশন অফ এক্স হয়, যদি is change of measurement scale such that the model y has the same formal structure as the model of x. এটা ফাংশন তখনই হবে যখন এই y x এর ফাংশন তখনই হবে যখন তারা কি বলছে সেম স্ট্রাকচারের মডেল হবে x এবং y এর, দেন the inference process should be both measurement equivalent and formally equivalent। বলছে এই ক্ষেত্রে মানে হবে যে একটা যদি আরেকটার যদি কি হয় ফাংশন হয়, যে একটা আরেকটা ফাংশন যদি দুটো ভেরিয়েবল একটা একটা ফাংশন হলে তখন বলছে যে ইকুইভ্যালেন্স প্রিন্সিপালে তখন আমরা হবে যে ইনফারেন্স ড্র করা যাবে যে তাদের মেজারমেন্ট ইকুইভ্যালেন্ট হবে এবং তাদের ফর্মালি তারা ইকুইভ্যালেন্ট, দুই ক্ষেত্রে মানে স্ট্রাকচারাল ইকুইভ্যালেন্ট হবে এবং মেজারমেন্ট দিক থেকেও ইকুইভ্যালেন্ট। এটাই হলো ইকুইভ্যালেন্স প্রিন্সিপালের মেইন রুলস, যে তারা একটা আরেকটা ফাংশন হতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল করলে দিলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। এখানে খেয়াল করো, আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্স প্রিন্সিপালটা একটু দেখি। এখানে বলছে যে আমাদের একটা এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, দ্যাট মিন্স তার প্যারামিটার হলো এন এবং পি, এটা তোমরা জানো। আর উইথ নোন এন এন্ড পি বলছে যে আমাদের যদি থিটা যদি একটা এস্টিমেট বা স্ট্যাটিস্টিক আমরা যদি বলি, এস্টিমেট মানে তো স্ট্যাটিস্টিক, যদি একটা স্ট্যাটিস্টিক বা এস্টিমেট অফ পি হয়, let px be the estimate of p, then it is that is used when y x equals to small x is observed, মানে যখন আমাদের x এর যখন মানে একটা র্যান্ডম স্যাম্পল আমাদের থাকে, observed means হলো যে আমাদের স্যাম্পল দেয়া আছে সেখান থেকে বা আমরা খুব সহজেই আমরা p কে মানে একটা এস্টিমেট পাবো p এর। পি তো হলো যে এখানে known হলো n, p টা হলো unknown, তো সো we can easily get we can easily estimate p by using a sample, that means it is observed. If you have given, that means you have given a sample on the basis of key, if you and variable x follows binomial distribution। এরপরে বলছে এখানে আমরা পি মিনস হলো আমাদের প্রবাবিলিটি অফ সাকসেস, আমরা বলছি এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলছে রাদার দেন ইউজিং দ্য নাম্বার অফ সাকসেস, আমরা এখানে সাকসেসের ইয়েগুলোকে কনসিডার করছি, এক্স ইকুয়ালস টু এক্স মানে সাকসেস এক্স, উই টু মেক অ্যান ইনফারেন্স অ্যাবাউট কিউ, যে সাকসেস অ্যাপ্লাই না করে যদি আমরা সরি অ্যাবাউট পি, পি পি কে আমরা এস্টিমেট করতে চাই বা পি সম্পর্কে আমরা যদি কনক্লুশন ড্র করতে ইনফারেন্স ড্র করতে চাই, তাহলে উই কুড ইউজ নাম্বার অফ ফেলিউর, তাহলে আমরা সাকসেস ইউজ না করে আমরা ফেলিউর ইউজ করে আমরা এটা করতে পারি। তো নাম্বার অফ সাকসেস যদি হয় এক সংখ্যক, তাহলে এন ট্রায়ালস এর মধ্যে এক সংখ্যক যদি সাকসেস হয়, তাহলে ফেলিউর হবে কত, এন মাইনাস এক্স, এটা তোমরা জানো। এটাকে আমরা ওয়াই দ্বারা এখানে ডিফাইন করছি। এখানে খেয়াল করো, আমরা একটু আগে যেটা বলেছিলাম প্রিভিয়াস ইয়াতে যে ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স
আমরা যেটা বলছি সেখানে এটা এখানে তাই দেখো, এখানে ওয়াইটা এক্স এর মানে একটা ফাংশনাল রিলেশন এখানে আছে। তো বলছে উই ক্যান সে দ্যাট মিনস হলো যে ওয়াই অলসো বাইনারি, যেহেতু ওয়াই হলো যে নাম্বার অফ ফেলিয়ার্স বোঝাচ্ছে, ফেলিয়ার্স, তো ওয়াই ইজ অলসো বাইনারি ডিস্ট্রিবিউশন যার প্যারামিটার হলো এন এবং কিউ, কারণ এখানে আমরা ফেলিয়ারকে সরাসরি কনসিডার করছি সাকসেসের পরিবর্তে। এরপরে বলছে লেট, তাহলে এখানে আমরা সাকসেসের ক্ষেত্রে আমরা টি কে বলছি এস্টিমেট অফ পি, এখানে ফেলিয়ার কিউর ক্ষেত্রে আমরা এটাকে বলবো মানে পি স্টার ওয়াই কে বলবো এস্টিমেট অফ কিউ। দিস ইজ ইউজ বলছে হয় ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইজ অবজার্ভ, একইভাবে মানে দেখেন আমাদের স্যাম্পলটা যদি ওয়াই এর উপরে আমরা স্যাম্পল হয় এমনকি সেটা যদি আমাদের এরকম ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন ফলো করে ফেলিউর, দ্যাট মিনস হলো আমার ডিস্ট্রিবিউশনের ইয়েটা হলো যে প্যারামিটার হলো এন এবং কিউ, নট পি। সো দ্যাট বলছে 1 মাইনাস টি স্টার ওয়াই ইজ অ্যান এস্টিমেট অফ পি। তাহলে এটা যদি এস্টিমেট অফ কিউ হয় টি স্টার ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াইটা হবে এস্টিমেট অফ কিউ। কি বুঝতে পারছো? এটা কি হওয়া মানে হলো যে 1 মাইনাস এটা করলে কি হবে সেটাই বলছে, যে এস্টিমেট অফ কি হয় না ওয়াই ইজ অবজার্ভ। তাহলে আমরা যখন এক্স এর পরিবর্তে ওয়াই এর ইয়ে থাকে, ওয়াই মানে ফেলিওর দিয়েও কিন্তু আমরা পি কে এস্টিমেট করতে পারি কিভাবে, আমরা খেয়াল করো যে এইভাবে লিখতে পারি, তখন আমরা যে আমরা যেটা মানে পি এস্টিমেট অফ কিউ পেলাম সেটা থেকে 1 মাইনাস ওয়াই করলেই তো আমরা পি পেয়ে যাবো। এটা খুব ইজি, আমরা জানি যে পি ইকুয়ালস টু 1 মাইনাস কিউ। তাহলে আমরা এই জাস্ট সিম্পলি ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু পেয়ে যাব, সেটাই বলছি। ইফ এক্স সাকসেসেস আর অবজার্ভ, উল্টো হয়ে গেছে না, ঠিক হয়ে যাবে, যাও পারবা। if x successes are observed then the estimate of p is p, বলছে আমাদের যখন আমরা শুরুতে যেটা বলছি যদি x সাকসেস আমাদের অবজার্ভ হয় তার মানে আমাদের এস্টিমেট p হলো p px, but if there are x successes then there are n minus 1 failures and 1 minus t star n minus is also an estimate of p, মানে ওই যে ফেলিওরের জন্য আমরা যেটা একটু আগে দেখলাম, তাহলে 1 মাইনাস টি স্টার ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখছি, ওয়াই এর জায়গায় ওয়াই না লিখি আমরা, মানে যদি আমরা এক্স এর যদি থাকি তাহলে এন মাইনাস এক্স, সেটাই লিখছি যে এন মাইনাস এক্স। তো এটা যেরকম estimate of p এর estimate হয়, তাহলে 1 minus t star n minus is also an estimate of p. তাহলে কি বলছে, the measurement equivalence requires that these two estimates be equal, তাহলে এই এস্টিমেট এবং এই এস্টিমেটটা বলছে ইকুয়াল, কারণ দুটোই p এর জন্য, that is t x equals to 1 minus t n minus x, since the change from x to y is just a change in measurement. That means আমরা x থেকে y জাস্ট মেজারমেন্ট, একটা সাকসেস থেকে ফেলিওর মানে সেটা কিভাবে করছে n থেকে x বিয়োগ করে আমরা জাস্ট চেঞ্জটা পেয়েছি, কিন্তু আমাদের তাদের এস্টিমেটটা সেম পেয়েছি। দ্যাট মিন্স ইকুইভ্যালেন্স, সেটাই বলছে যে দিস টু এস্টিমেট, কারণ দুই ক্ষেত্রে খেয়াল করো এই এস্টিমেটটা পি এর জন্য এবং এস্টিমেটটা পি এর জন্য যেভাবে পাই দুটাই সমান। এরপরে বলছে ফার্দার মোর দ্য ফর্মাল স্ট্রাকচার অফ দ্য, এবার আমরা আসি মেজারমেন্ট পরে আমাদের স্ট্রাকচারাল আমরা ফর্মে যাই। দ্য ফর্মাল স্ট্রাকচার অফ দ্য ইনফারেন্স প্রবলেম বেসড অন এক্স এন্ড ওয়াই আর দ্য সেম। খেয়াল করো আমরা এক্স যে স্ট্রাকচার এটাও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, এটাও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মানে সাকসেসের ডিস্ট্রিবিউশনটাও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ফেলিয়ার ডিস্ট্রিবিউশনটাও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সেটাই বলছে যে এক্স এন্ড ওয়াই এর জন্য আমরা স্ট্রাকচারালি সেম পাচ্ছি। দ্যাট মিন্স এক্স এন্ড ওয়াই বোথ হ্যাভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার এন্ড থিটা, ওখানে পি পরিবর্তে পি না মানে মানে আমরা ইন জেনারেল আমরা থিটা লিখলাম আর কি ডিস্ট্রিবিউশন। দ্যাট মিন্স হলো যে এখানে থিটা লাইজ বিটুইন 0 to 1, আমরা জানি সাকসেস বা ফেলিয়ার যেটাই বলি আমরা এটা 0 থেকে 1। সো দা ইনভেরিয়েন্স রিকোয়ার্স দ্যাট
এখানে ওই যে ইন জেনারেল এটা লেখার কারণে এখানে টি জেড ইকুয়ালস টু টি স্টার জেড, দ্যাট মিনস হলো মানে তোমার এক্স এবং ওয়াই এর জন্য আমরা যেটা পেয়ে যাই সেগুলো সেম ফর অল জেড ইকুয়ালস টু 0 1 2 and the measurement and the formal invariance requires together এটা this equals to এটা, তাহলে এটা হলো কি পি এর এস্টিমেট, এটাও পি এর এস্টিমেট, আর এটা হলো যে 1 মাইনাস পি, হলো যে না দিস ইজ হলো কিউ। তাহলে আমরা 1 মাইনাস কিউ যেটা আমরা দেখি, না সরি এটা ইজ অলসো পি, দ্যাট মিনস হলো আমরা খেয়াল করো যে আমরা ইকুইভ্যালেন্স প্রিন্সিপালে আমরা বলছি যে আমরা তাদেরকে সাকসেস এবং ফেলিওর ধরে ইয়ে করে আমরা সেম এস্টিমেট পেয়েছি, সেম এস্টিমেট পাই পি এর জন্য। আবার তোমার স্ট্রাকচারাল ইকুইভ্যালেন্ট বলছি যে আমরা সাকসেস এবং ফেলিওর ডিস্ট্রিবিউশন দুটোই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। এটাই হলো যে ইকুইভ্যালেন্স প্রিন্সিপালের সরি একটা হলো স্ট্রাকচারাল প্রিন্সিপাল, আরটা কি বলছি আমরা মেজারমেন্ট স্কেল, আরটা হলো স্ট্রাকচারাল মানে হুম কোচিং এরা পরে পরে তুমি এক কথা বলো না, আমি ক্লাস নিচ্ছি। এই হলো যে আমাদের এই ইকুইভ্যালেন্স প্রিন্সিপালের ইয়ে আর কি, কি জানি বলা হয় কথা। ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল হতে হলে আমাদের দুটো জিনিস আমাকে দেখতে হবে, একটা হলো মেজারমেন্টের দিক থেকে তারা সমান কিনা দেখতে হবে, আর একটা হলো যে স্ট্রাকচারে তারা ইনভেরিয়েন্ট কিনা সেটা দেখতে হবে। এতে যদি আমরা যদি দুই দিক থেকে যদি, তখন আমরা বলবো যে আমরা এটা এই ডিস্ট্রিবিউশনটা ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল ইয়েটা রুলসটা ফলো করে। এই হলো মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, তাহলে আমরা এরপর আমরা নতুন চ্যাপ্টারে যাব। স্যার স্যার এই যে লাস্টে যে লিখলেন যে 1 মাইনাস স্টার n মাইনাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস টি ইন্টু n মাইনাস এক্স, স্যার ওইখানে যে স্টারটা দিলেন না এটা কেন স্যার? এটা জি স্যার। এটা আসলে কি, এটা আসলে ওয়াই, স্যার নাম্বার অফ ফেলিউর। ওয়াই। তাহলে আমরা এটা তো হলো যে কি পি, এটাও পি তাই না? জি স্যার। তাহলে এটা পি কষ্ট আমরা এটা কি লিখি 1 মাইনাস কিউ লিখি না? বুঝতে পারছো? জি স্যার। মানে সাকসেস এবং ফেলিওর এটা আমাদের মানে দুটো, মানে তারা মানে বলছে যে তারা মানে স্ট্রাকচারালি এটা বোঝাচ্ছে যে তারা স্ট্রাকচারালি বা ডিস্ট্রিবিউশনের দিক থেকে যে কোনো দিক থেকে তারা সমান। এটা মেজারমেন্ট যে এটা লাস্টে বলছে দ্যাট মেজারমেন্ট এন্ড ফর্মাল ইনভেরিয়েন্ট টুগেদার রিকোয়ার্স দ্যাট তারা এরকম হতে হবে। মানে আমি এখানে দুই ভাবে আমরা এক্স এর কি করছি, মানে সাকসেস এখানেও এটাও সাকসেস মানে সাকসেস, ঠিক আছে, মানে এস্টিমেট অফ সাকসেস, এটাও এস্টিমেট অফ সাকসেস, আর এটা হলো এস্টিমেট অফ ফেলিয়ার। তো আমরা তো জানি যে পি ইকুয়ালস টু 1 মাইনাস কিউ, আমরা বাইনোমিয়াল দুইটাই মানে সাকসেস এবং ফেলিয়ারের জন্য দেখাই, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর ওকে, তাহলে আমার মনে হয় কোশ্চেন নাই, আমরা নতুন চ্যাপ্টারে চলে যাই। Screen sharing has stopped as shared. তাহলে আমাদের
আমরা আজকে নতুন আমাদের চ্যাপ্টার শুরু করছে, সেটা হলো এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। নাম শুনছো এক্সপোনেনশিয়াল ফ্যামিলি? শুনছিলাম কিন্তু মানে বুঝি নাই স্যার ওইভাবে। এক্সপোনেনশিয়াল ফ্যামিলি আমরা এখন দেখব। এটা সুবিধা অসুবিধা কি? অসুবিধা না, এটা মেনলি সুবিধাই। আসলে আমরা যে কোনো আমরা আসলে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বলতে আমরা আসলে ডিস্ট্রিবিউশনকে আমরা যদি ফ্যামিলিতে ফেলতে পারি, তাহলে আমাদের অনেকগুলা এটা দ্বারা অনেকগুলা প্রপার্টিস কে একটা নির্দিষ্ট ইউনিফর্ম রুলে দিয়ে আমরা এগুলাকে ইয়ে করতে পারি, এস্টিমেট করতে পারি বা মেজার করতে পারি আমরা যেটা বলি। তাহলে তোমার ওই যে এখানে আউটলাইন গুলো আসলে ডেটা রিডাকশনের আউটলাইন গুলো এখানে আউটলাইন দেওয়া হয়নি। আমরা সরাসরি ইয়েতে চলে যাই, এক্সপোনেনশিয়াল ফ্যামিলি সম্পর্কে একটু বলি। বলছে an exponential family is a parametric set of probability distribution of a certain form. একটা নির্দিষ্ট ফর্মে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গুলার একটা নির্দিষ্ট ফর্ম, এটার একটা প্যারামিটার সেট করা হয়। প্যারামিটার গুলার সেটের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো তো প্যারামিটারের ক্ষেত্রে প্যারামিটারের জন্য হয়ে থাকে, তাদের তবে ফর্মটা হলো একটা ডিফিনিট একটা সার্টেন একটা ফর্ম থাকে। ফর্মটা আমরা পরে আছি। বলছে দিস স্পেশাল ফর্ম ইজ চোজেন ফর ম্যাথমেটিক্যাল কনভেনিয়েন্স। এই ফর্মটা কেন চুজ করা হয়? ম্যাথমেটিক্যাল কনভেনিয়েন্সের জন্য, বেসড অন সাম ইউজফুল algebraic properties as well as for generality, মানে তাদের সাধারণ মানে কমননেসের জন্য। as exponential families are in a sense very natural sets of distributions to consider. তাদের ম্যাথমেটিক্যাল কনভেনিয়েন্সের জন্য, তারপরে মানে এই যেটা বেসড অফ বলছে অ্যালজেব্রিক বীজগাণিতিক বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে ম্যাথমেটিক্যাল যাতে তারা কনভেনিয়েন্ট হয়, মানে তাদের জেনারেল ফর্মে আমরা তাদেরকে পেতে পারি, এটাই হলো যে তার বিশেষ ফর্মটার চুজ করার বিশেষ কারণ। দ্য টার্ম এক্সপোনেনশিয়াল ক্লাস ইজ সামটাইমস ইউজড ইন প্লেস অফ এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। এক্সপোনেনশিয়াল ক্লাসের পরিবর্তে কখনো এক্সপোনেনশিয়াল ফ্যামিলি টার্মটা ইউজ করা হয়। স্পেশালাইজড to the case of real line, the exponential family contains as special cases most of standard discrete and continuous distribution. মানে আমাদের মোস্ট অফ ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন গুলোকে আমরা এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে ফেলা যায় আর কি, বা করা যায়, কনভার্ট করা যায় কিভাবে, that we use for practical modeling such as, মানে ডিস্ট্রিবিউশন কোন কোন ডিস্ট্রিবিউশন গুলো বলছে? নরমাল ডিস্ট্রিবিউশন, পয়সন দিবে, যাও তুমি বাইনোমিয়াল, এক্সপোনেনশিয়াল, গামা, মাল্টিনোমিয়াল, নরমাল। এখন রান্না হয় না, রান্না হলে খাওয়া যাবে। এছাড়াও আরো অনেক ডিস্ট্রিবিউশন আছে, এগুলা সবগুলা বলা হয় না, এগুলা জাস্ট এখানে কয়েকটা এক্সাম্পল হিসেবে বলা আছে, যেগুলোকে আমরা এক্সপোনেনশিয়াল ফ্যামিলি ডিস্ট্রিবিউশন গুলো আমরা বলতে পারবো, বা মানে তাদেরকে ফর্মে যদি আমরা ওইভাবে স্ট্রাকচারে লিখি। এক্সপোনেনশিয়াল মানে হলো দ্যাট মিনস তোমার একটা ম্যাথমেটিক্যাল একটা স্ট্রাকচার, যদি আমরা ওই স্ট্রাকচারটা যদি আমাদের যে কোনো ডিস্ট্রিবিউশনে ফলো করে, তাহলে আমরা ওটাকে বলবো যেটা ওই এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে বিলং করে। আমি ওর সঙ্গে কথা ইয়ে করতে পারছি না, ওরে নাও না কেন? The concept of exponential family is credited to the EJG, Hickman, Dormois and Koopman 1995। মানে ওরা তিনজন মিলে এক্সপোনেনশিয়াল ফ্যামিলির কনসেপ্টটাকে ডেভেলপ করেছে। তাহলে ডেফিনেটলি এটা আমি আবার বলছি, এটা আসলে বিশেষ একটা ম্যাথমেটিক্যাল ফর্ম স্ট্রাকচার,
যে স্ট্রাকচারে ফেললে আমাদের অনেক সুবিধা হয়, মানে ক্যালকুলেশনে ইয়াতে অনেক ইয়ে পাওয়া যায়, অ্যাডভান্টেজ পাওয়া যায়। যদি আমরা যে কোনো ডিস্ট্রিবিউশনকে যদি আমরা ওই ফর্মে ফেলতে পারি, তাহলে আমরা ওই ডিস্ট্রিবিউশনকে বলবো যে ওটা এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে বিলং করে। তো এটা মানে ফ্যামিলি মানে তো বুঝতে পারছো। খাইতে পারবো বাবা, তুমি এখন কথা বলো না, আমি ক্লাস নিচ্ছি। তো আমরা কি যেন বলছিলাম, ফ্যামিলি তো বুঝতে পারছো, ফ্যামিলি মানে হলো যে দেয়ার আর অ্যাটলিস্ট মোর দ্যান ওয়ান মেম্বার। তো ফ্যামিলি মানে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি মানে এরকম খেয়াল করো, এখানে অনেকগুলা ডিস্ট্রিবিউশন ওইটাতে বিলং করে, এই জন্য এটাকে ফ্যামিলি বলা হচ্ছে। যে ডিসক্রিটের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে আমরা মাত্র 3, 4, 5টা ডিস্ট্রিবিউশনের কথা বলছি, এছাড়া আরো অনেক 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 ডিস্ট্রিবিউশন আছে যেগুলো এই ফ্যামিলিতে বিলং করে। সেটা তাহলে বেশি মানে ইন্টারেস্টিং আর কি, যেটা টপিকটা আমি মনে করি। তাহলে এখন আসো, properties of exponential family. Exponential family have a large number of properties that make them extremely useful for statistical analysis. In many cases, it can be shown that, except in a few exceptional cases, only exponential family have these properties. কিছু ব্যতিক্রম ছাড়া এটা নির্ণিত প্রপার্টি গুলো ফলো করে। এটা অনেকগুলা প্রপার্টি আছে এক্সপোনেনশিয়াল ফ্যামিলির জন্য, যেগুলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো এখানে ফার্স্ট প্রপার্টি বলছে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি হ্যাভ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স। তাহলে যে কোনো ডিস্ট্রিবিউশন তুমি যদি এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে ফেলতে পারো, তাহলে এটা থেকে তুমি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স পেতে পারো। এটা এটার প্রথম হলো বৈশিষ্ট্য, সেটা দ্যাট ক্যান সামারাইজ। সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি সেটা এখানে পরে বলছে। দ্যাট ক্যান সামারাইজ arbitrary amounts of independent identically distributed data using a fixed number of values. সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স কি জিনিসটা এখানে বলছে। এখন প্রথম কথা, মেইন কথা হলো যে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি হ্যাভ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স। তারপরে বলছে এক্সপোনেনশিয়াল ফ্যামিলিজ হ্যাভ কনজুগেট প্রায়র। প্রায়র আমরা তোমরা বেজ এস্টিমেটর তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে। বেজ এস্টিমেটর বের করার জন্য তোমার একটা প্রায়র ডিস্ট্রিবিউশন লাগে। সেই প্রায়রের কথা বলছে যে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি গুলার মানে কনজুগেট প্রায়র হিসেবে তুমি ইউজ করতে পারো। যে সমস্ত ডিস্ট্রিবিউশন এক্সপোনেনশিয়াল ফ্যামিলি ফলো করে তাদের কনজুগেট প্রায়র তুমি পোস্টার এস্টিমেশন বা বেজ এস্টিমেশন বের করো। বেজ স্ট্যাটিস্টিক কমপ্লিট করার ক্ষেত্রে তোমার প্রায়র দরকার আছে। এখানে অনেকগুলো প্রায়র আছে। এটা হলো কনজুগেট প্রায়র, ইমপ্রপার প্রায়র, আর কি কি আছে আমি ঠিক নামগুলো এই মুহূর্তে আমার মনে নাই। হ্যাঁ, এগুলো আমরা পরে হয়তো দেখবো, আমি জানি না তোমাদের পরের দিকে হয়তো আছে। তো সেখানে বিভিন্ন প্রায়র, সেই প্রায়ের মধ্যে তবে মেইনলি কনজুগেট প্রায়রটা সবচেয়ে বেশি ইউজেবল বেজ এস্টিমেটের ক্ষেত্রে। সেই এই যে ডিস্ট্রিবিউশন গুলা এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বিলং করে, তারা কনজুগেট প্রায়র হিসেবে বেজ এস্টিমেটরে অ্যাপ্লাই করা। সেটাই বলছে যে an important property of বেজ এস্টিমেট। কনজুগেট প্রায়রটা হলো বেজ এস্টিমেট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি। তারপরে নাম্বার 3 হলো the posterior predictive distribution of an exponential family random variable with a conjugate power can always be written in closed form. আমরা কনজুগেট প্রায়র দিয়া যে পোস্টেরিয়র ডেনসিটিটা পাই, এটাও বলছে এটাও একটা এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে বিলং করে, সেটা বলছে। এরপরে বলছে যে নোট দ্যাট দিস ডিস্ট্রিবিউশন আর often not themselves exponential family. Common examples of বলছে নরমালি তুমি যে ওই যে কনজুগেট প্রায়র দিয়ে, এখানে বলছে কনজুগেট প্রায়র দিয়ে তুমি যে বেজ এস্টিমেটরটা বের করো, নরমালি তুমি যে ডিস্ট্রিবিউশনের জন্য বেজ এস্টিমেট বের করছো সেটা এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে বিলং করে না। তবে তুমি কনজুগেট প্রায়র দিয়ে যখন তাকে তাদের বেজ এস্টিমেট বের করো, তখন তারা প্রায়র এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে বিলং করে, সেটাই বলছে। নোট দ্যাট ইউজুয়ালি the distribution are not often themselves, তারা নিজেরা মানে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি নয়, কিন্তু তারা তুমি যখন কনজুগেট প্রায়র দিয়ে তাদের পোস্টেরিয়র প্রেডিক্টিভ ডিস্ট্রিবিউশন বের করো, তখন তারা এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বিলং করে।
কমন বলছে কমন এক্সাম্পলস অফ নন এক্সপোনেনশিয়াল ফ্যামিলি, যেগুলো এক্সপোনেনশিয়াল ফ্যামিলি নয় এরকম ডিস্ট্রিবিউশন কথা বলছে ফ্রম এক্সপোনেনশিয়াল was that is students t distribution, beta binomial distribution and Dirichlet multinomial distribution। এগুলো হলো যে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বিলং করে না, তবে বলছে এগুলো কি তুমি কনজুগেট প্রায় দিয়ে যদি তুমি তাদের পোস্টারিয়র ডেনসিটি বের করতে পারো বা বেজ এস্টিমেট আমি যেটা বলি, তাহলে তারা এক্সপোনেনশিয়াল ফ্যামিলিতে বিলং করে। তাহলে এটা হলো এক্সপোনেনশিয়াল ফ্যামিলির অনেকগুলা বৈশিষ্ট্য। আরেকটা লাস্ট বৈশিষ্ট্য আরো আছে, যদিও আমি এখানে 3-4টা নিয়ে আসছি। In the mean field approximation of variational base used for approximating the posterior distribution in large space network, the best approximating posterior distribution of an exponential family node with conjugate pair is in the same family of the node. I am not sure actually what does it mean. In the mean field approximation in validation base, the base approximating posterior distribution of an exponential family node. Node means a node is a random variable in the context of Bayesian network with a conjugate prior is in the same family node. Actually it is not clear to me, আমি যদি ক্লিয়ার করতে পারি পরে তোমাদেরকে জানাবো, কারণ এখানে বেজ নেটওয়ার্কের কথা আছে, এটা আমি এটার সাথে খুব ভালো পরিচিত না। তো এটা যদি আমি ক্লিয়ার করতে পারি পরে তোমাদেরকে জানাবো। আমি আশা করি বাকি 3টা তোমরা বুঝতে পারছো। এরপরে আসো ইউজেস অফ এক্সপোনেনশিয়াল ফ্যামিলি আমরা কোথায় কোথায় আমরা ইউজ করব। তো এক্সপোনেনশিয়াল ফ্যামিলি ইজ practically convenient and widely used, এটা আমরা অলরেডি শুরুতেই বলেছি। Used, practically convenient and widely used unified family of distribution. In the family there exists a fixed number of statistics to which the data can be reduced without losing any information of population parameter. তারপরে বলছে the exponential families of distribution provide a general framework for selecting a possible alternative parameters. Parameterization of the parametric family of distribution, মানে একটা ডিস্ট্রিবিউশন তুমি রিপ্যারামিটারাইজ করতে পারো এক্সপোনেনশিয়াল ফ্যামিলির মাধ্যমে in terms of natural parameters for defining useful sample statistics called the natural sufficient statistics of the family. এরপরে these distribution are also used to represent the survival times of an individual. Yes, these are also known survival distribution. Survival time of an individual, survival time বলতে তোমরা কি জানি বলা হয় তোমাদের পড়ায় যখন হলো ডেমোগ্রাফি কে পড়ায় জানো ফোর্থ ইয়ারে? ডেমোগ্রাফি কে পড়ায়? করিম স্যার না? স্যার মালিক স্যার নিবেন আর কি, এখনো নেন নাই। করিম স্যার এখন পড়ায়। করিম স্যার কি পড়ায় থাকে? করিম স্যার এখনো তো নেননি, কিন্তু উনি হচ্ছে রিসার্চ মেথডোলজি। রিসার্চ। আচ্ছা, যাই হোক, এখানে আসলে সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন বলতে আসলে আমরা সার্ভাইভাল টাইম বলতে বুঝাচ্ছি এই যে মনে করো যে মানে কি বলবো, আমরা নর্মালি ডেমোগ্রাফিতে অনেকগুলা ডেমোগ্রাফিক টার্মস বা ডেমোগ্রাফিক কম্পোনেন্ট আমরা স্টাডি করি। ডেমোগ্রাফি, আমি তো ডেমোগ্রাফির আমার বেশ কিছু পেপার আছে, তো সেখানে টাইমিং অফ ফার্স্ট মাদারহুড আমরা যখন বলি যে প্রথম মা হওয়ার, আমরা 14 থেকে আমরা 15 থেকে আমাদের নর্মালি চাইল্ড বিয়ারিং এজ বলা হয়, মানে 14 থেকে 15 থেকে তোমার 49, তোমরা এটা পড়ছো ডেমোগ্রাফিতে 49 পর্যন্ত। তো সেক্ষেত্রে এখন আমরা মানে
আমাদের ডেটা তো আছে যে 15 থেকে আমরা বিডিএস এর যেটা নিয়ে আমরা স্টাডি করি, বিডিএস যেটাতে আছে 15 থেকে 49 পর্যন্ত মায়েদের বা মহিলাদের, মা না মহিলা বলা যাবে, মানে এখানে মেইনলি তো বাংলাদেশের ক্ষেত্রে তো মেরিট, শুধু মেরিট পার্সনদেরকে নিয়ে এই এটা করা হয়, ডেটাটা কনসিডার করা হয়। তো সেখানে মানে তোমার যারা বিবাহিত সবাই তো 15 থেকে 49, সেখানে সবাই তো আর মা হয় নাই, মাত্র বিয়ে হচ্ছে তারা তো এখনো মা হয়নি, তো সে কখন মা হবে? এটাই যে মনে করো এখানে সার্ভাইভাল টাইম বলতে যে মানে দ্যাট মিনস একটা ইভেন্ট মানে ইয়ে করা পর্যন্ত, অকার করা পর্যন্ত সময় থাকে এখানে বলতে সার্ভাইভ, কিন্তু সে এখনো তো মা হয়নি, দ্যাট মিনস মানে এটাকে বলা হয়, আমরা এটাকে কি বলি যে তার মা হয়, এটাকে সেন্সর্ড কেস বলি, তখন আমরা সেন্সর্ড কেস হিসেবে কনসিডার করি। তোমরা আমি এইগুলা আমার মনে হয় এই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিবে যে ডেমোগ্রাফিতে ওখানে তোমার এই সমস্ত সার্ভাইভাল টাইম বা এর সম্পর্কে সেখানে সার্ভাইভ ডিস্ট্রিবিউশন, এখানে অনেকগুলো ডিস্ট্রিবিউশন যেগুলো সার্ভাইভ মানে সার্ভাইভাল টাইমের উপর ডিপেন্ড করে অনেক ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। সেই ডিস্ট্রিবিউশন আমরা এখানে তোমরা কক্স প্রপোর্শনাল হ্যাজার্ড মডেল তোমরা পড়বা, সেটা হলো যে সার্ভাইভাল টাইমের ক্ষেত্রে ওটা খুব পপুলারলি ইউজ করা হয়। তো এখানে আমাদের আমার মনে হয় আমরা এটাও ইউজ করতে পারি, সাকসেস ফেলিওর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা ফলো করি, তবে সেখানে সার্ভাইভাল ডিস্ট্রিবিউশন হিসেবে বাইনোমিয়ালকে অ্যাপ্লাই করা যায় কিনা আমি আসলে আমরা ইয়েতে কি জানি বলা হয় লজিস্টিক রিগ্রেশন আমরা যেটা করে থাকি সেটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তুমি লজিস্টিক রিগ্রেশনের নাম শুনেছো? লজিস্টিক রিগ্রেশন তো পড়েছো, রিগ্রেশনের মধ্যে তোমরা লিনিয়ার রিগ্রেশন পড়ছো, নন লিনিয়ার রিগ্রেশন পড়ছো না? নন লিনিয়ারের মধ্যে ওই যে পলিনোমিয়াল রিগ্রেশন ছিল, কিন্তু লজিস্টিকটা ছিল না। লজিস্টিক তাহলে মানে তোমাদের এটা কি এখন 4th ইয়ারে পড়াবে না মাস্টার্সে পড়াবে? সিলেবাসে নাই এটা স্যার। তাহলে মাস্টার্সে পড়াবে লজিস্টিক বা ওই যে কক্স প্রফেশনাল ফিজারম্যান, তখন সেখানে তোমরা সার্ভাইভাল টাইম বা এগুলো সম্পর্কে ভালো করে জানতে পারবে আর কি। বা ডিস্ট্রিবিউশন কোডটা ডিস্ট্রিবিউশন ফলো করে সেখান থেকে এই। আচ্ছা যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। এরপরে বলছে দিস ডিস্ট্রিবিউশন আর অলসো used to infer economic data, population growth, failure data of an individual. তাহলে মানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আসলে মানে খুব এটা ভাস্ট একটা জিনিস, এটার মানে অনেক অ্যাপ্লিকেশন আছে, এটা অনেকগুলো প্রপার্টি আছে। তো এইটা হলো সুবিধা আর কি, যে আমরা যদি ওই ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারে যে কোনো ডিস্ট্রিবিউশনকে ফেলতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা, যে আমরা এই ডিস্ট্রিবিউশনে অনেকগুলা প্রপার্টি আমরা স্টাডি করতে পারি অ্যাকর্ডিং টু বেসড অন এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বাই প্রপার্টি। তাহলে এখানে আমরা ডেফিনিশনে আসি যে এক্সপোনেনশিয়াল, এতক্ষণ আমরা বললাম আসলে জিনিসটা কি রকম স্ট্রাকচার, দেখতে কেমন, এটা আমরা একটু বলি। বলছে যে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি আমরা জানি যে আমাদের এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো তোমরা যারা পড়েছো এ পর্যন্ত যা পড়েছো ডিসক্রিট আর কন্টিনিউয়াস, কিছু কিছু ডিস্ট্রিবিউশন আছে যেগুলা সিঙ্গেল প্যারামিটার বা ওয়ান প্যারামিটার, কিছু কিছু ডিস্ট্রিবিউশন আছে মোর দ্যান ওয়ান, কিছু কিছু মানে মোর দ্যান ওয়ান মানে দুটো বা দুইয়ের অধিকও আছে, মাল্টিমিটার ডিস্ট্রিবিউশন তোমরা দুইয়ের অধিক প্যারামিটার তোমরা পেয়েছো। তারপর তোমরা কি জানি বলা হয় মাল্টিমিটার নরমাল যেগুলো পড়েছ, বাইবেরিক নরমাল, সেখানে দুইয়ের অধিক প্যারামিটার আছে। তো এখানে আমরা ওয়ান ফর্মে ওয়ান প্যারামিটার জন্য আমরা দেখি ওয়ান প্যারামিটার ফ্যামিলি কাকে বলা হয়। যে ওয়ান প্যারামিটার ফ্যামিলি দ্যাট মিনস থিটা হলো, মানে থিটা মিনস হলো যে প্যারামিটারটা দ্যাট মিনস একটা মাত্র প্যারামিটার থাকবে ডিস্ট্রিবিউশনে অফ ডেনসিটি। এখানে আমি এই ডেফিনিশনটা পুরোপুরি নিয়েছি তোমার মোট গ্রেভিন অ্যান্ড বোসের বই থেকে। মোট গ্রেভিন বোসের বইতে এই ডেফিনিশনটা এইভাবে আছে, তোমাদের কাছে মোট গ্রেভিন বই থাকলে সেখানে দেখতে পারো। বলছে যে যদি তোমার ডেনসিটি ফাংশনটা, এটা এখানে পয়েন্ট মানে আসলে এখানে ইয়ে হওয়ার কিছু নেই, বলেন এখানে এক্স হতে পারে ওয়াই হতে পারে, এই জন্য তারা জাস্ট ইয়ে রাখছে আর কি, এখানে তোমার সুবিধার জন্য ফ্লেক্সিবল রাখছে, তুমি যে কোনোটা বসাইতে পারো। তো
তো আমি কখনো কখনো এরকম ইউজ করি যে এক্স থিটা গিভেন ওভাবে ইউজ করি, কখনো কখনো এইভাবে দেখেছিলাম যে বইতে যেখানে যেটা যেভাবে পেয়েছি আমি ইউনিকলি ইউজ করি না, তোমরা যাতে মানে তোমাদের জন্য ওপেন রাখছে, তোমরা যে কোনোটা পছন্দ করতে পারো, কমা দিয়ে লিখতে পারো, সেমিকোলন দিয়ে লিখতে পারো, বা এইভাবে লিখতে পারো, ইটস নট ম্যাটার, এটা যে কোনো ভাবে লেখা যাবে। তো দ্যাট ক্যান বি এক্সপ্রেসড, বলছে যে যদি আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমরা যদি এভাবে এক্সপ্রেস করতে পারি যে থিটার একটা ফাংশন প্রথমে, তারপরে হলো যে এক্স এর ফাংশন, তারপরে এক্সপোনেন্ট ই টু দ্য পাওয়ার মানে এক্সপোনেন্ট, যেটা এক্সপোনেন্ট অফ থিটার একটা ফাংশন এবং তোমার এক্স এর একটা ফাংশন। তোমার এখানে চারটা কম্পোনেন্ট হবে, একটা হলো এর মানে থিটা উইদাউট এক্সপোনেনশিয়াল, আরটা হবে এক্স উইদাউট এক্সপোনেনশিয়াল, আরটা হবে এক্সপোনেনশিয়াল ফর্মে, মানে তুমি ঠিক আরেকটা থিটার জন্য আরেকটা মানে প্যারামিটার, থিটা মিনস প্যারামিটার আমি বলছি, এবং এক্স এর, দ্যাট মিনস এক্স এর দুটো ফাংশন ওভারঅল আমরা যদি বলি এক্স এর দুটো ফাংশন হবে এবং থিটার দুটো প্যারামিটার দুটো ফাংশন হবে। তো এখানে এক্সপোনেন্স কথাটা মানে এইভাবে তোমার থাকে। আমরা যদি এই ফর্মে যে কোনো ডিস্ট্রিবিউশনকে যদি এই ফর্মে যদি আমরা ডিফাইন করতে পারি, এই স্ট্রাকচার যদি ডিস্ট্রিবিউশন ফলো করে যে কোনো ডিস্ট্রিবিউশন, তখন আমরা তাকে বলবো এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। বলছে ফর অল থিটা বিলং টু থিটা, এটা প্যারামিটার স্পেস। And for a suitable choice of functions, a dot, b dot, c dot, d dot is defined to belong to exponential family or exponential class. আমরা ক্লাসে বলি এটা কখনো কখনো এক্সপোনেনশিয়াল ফ্যামিলি, নরমালি এক্সপোনেনশিয়াল ক্লাস হচ্ছে এক্সপোনেনশিয়াল ফ্যামিলিটাই বেশি। তাহলে বলছে যে আমরা যদি আমরা এইভাবে এই ফর্ম নিয়ে যদি সাজাতে পারি তাকে, তাহলে আমরা তাকে কি বলবো, ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলি হবে যখন এ মানে থিটার দুটো ফাংশন থাকবে এবং এক্স এর দুটো ফাংশন থাকবে, তবে এখানে এক্সপোনেন্ট টার্মটাও এখানে ইনক্লুড হবে, মানে এক্স এর এবং থিটার একটা ফাংশন সাথে একটা ফাংশনের সাথে এক্সপোনেন্ট কথাটা ইনক্লুড হবে। আর এখানে তো এক্স এর ভ্যালু তো আমরা যে এক্স অবশ্যই কি হবে, রিয়েল নাম্বার হবে, এটা রিয়েল নাম্বার তো বাইরে হওয়ার সুযোগ নেই, সেটা রিয়েল না মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, কখনো ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে, কোনো ডিস্ট্রিবিউশনের মান হলো 0 থেকে 1 এর মধ্যে, কোনো ডিস্ট্রিবিউশনের মান পজিটিভ ভ্যালু গুলো সবগুলো, কোনো ডিস্ট্রিবিউশন পজিটিভ মানে টোটাল রিয়েল লাইন, যেমন নরমাল ডিস্ট্রিবিউশন বাইনারি ডিস্ট্রিবিউশনে 0 থেকে 1 পর্যন্ত, তারপরে এক্সপোনেন্ট যে কি জানি বলা হয় তোমার বিটা ডিস্ট্রিবিউশন 0 থেকে 1 ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন। তবে আমরা প্রথম খেয়াল রাখতে হবে যে আমরা যদি এইভাবে এক্সপ্রেস করতে পারি কোনো ডিস্ট্রিবিউশনকে, তাহলে আমরা তাকে বলবো ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল। এখন আমরা এনাদার ওয়েতে আমরা ডেফিনিশনটাকে আমি আরেকটা ওয়েতে করছি, আমি দুইভাবে আমরা অঙ্কটাও দেখবো। যে বলছে যে ওইভাবে আমরা যেটা দেখলাম যে মর্টেবল বসে বই থেকে, তো এখানে আমি একটা ডেফিনিশন বলছি যে যদি এরকম সেম জিনিসে একটু মানে আমাদের যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, এখানে বলছে ডি ডাইমেনশনাল, আসলে ডাইমেনশন এখানে এন সাইজ বা ডি সাইজের একটা র্যান্ডম ভেরিয়েবল যদি হয়, তারপর ফাংশনটা এরকম হয়। সাপোজ দ্যাট যদি একটা আমরা প্রথমে ধরলাম এটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, continuous distribution, then the family of density p theta is said to be belong to one parameter exponential family if the density of this can be expressed in the form exponent, so e to the power মানে exponent n theta minus p theta n theta into p theta tx minus tau, এটা tau না psi বলে, psi মানে না psi theta ফাংশন।
এখানে আসলে ওই যে আমরা এক্স মানে দুটো যেটা ই টু দা পাওয়ার যেটা ই টু দা পাওয়ার এক্সপোনেন্টের সাথে তো দুটো ছিল, দুটাই অনলি। এরপরে আর একটা আমরা মাইনাস করে নিয়ে আসছি মধ্যে, এখানে যেটা ছিল ছাড়া এটাকে এখানে মাইনাস আকারে লিখতে হবে। তুমি যেটা প্রেফার করো, তুমি এটাও পছন্দ করতে পারো, এটাও পছন্দ করো, যে কোনো ভাবেই তুমি লিখতে পারো আর কি। আমি দুটোই তোমাদের যেটা তোমরা কনভিনিয়েন্ট মনে করো, তোমাদের কাছে যেটা ইজি মনে হয়। Therefore, some real valued function px, psi x and hx greater than 0. তাহলে বলছে এখানে বলছে যে আবার বলছে যদি সেটা ডিসক্রিট হয়, একই জিনিস ডিসক্রিট হলে তখন আমরা মাস ফাংশনে যাই। এখানে পরে ডেন্সিটির জন্য আমরা করছি, তাহলে আর এখানে পরে মাস ফাংশনের জন্য আমরা লিখছি সেম জিনিস। এখন এটা তোমার একেবারেই তোমার পছন্দ আর কি, ব্যবহার করতে পারো অথবা ব্যবহার করতে পারো। আমরা একটা এক্সাম্পল দিলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমি কে প্যারামিটারে পরে যাই, এক্সাম্পলে চলে যাই। একটা এক্সাম্পল দেখো। সো দ্যাট বার্নৌলি ডিস্ট্রিবিউশন বিলং টু ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডেন্সিটি। আমরা জানি যে x ইজ যদি বার্নৌলি ডিস্ট্রিবিউশন ওয়ান প্যারামিটার ইয়ে হয়, তাহলে আমরা সাপোজ x is Bernoulli distribution, the parameter of theta. Then the probability density function of x is, আমরা লিখতে পারি যে বার্নৌলি ডেন্সিটি ফাংশন। এটা আমরা তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে আমরা লিমিটটাকে আমরা ইন্ডিকেটর ফাংশন হিসাবে আমরা লিখতে পারি লিমিটটাকে। অথবা তুমি যদি মনে করো যে না ইটস টাফ ফর মি টু আন্ডারস্ট্যান্ড, তুমি এক্স এর ভ্যালু লিখতে পারো আলাদা করে, সমস্যা নেই। এক্স ইকুয়ালস টু তুমি যেভাবে শিখে আসছো। আমি এটা আসলে ভেরিয়েশন আনতেছি এই জন্যই যে তোমরা যাতে একটু ডিফারেন্ট ওয়েতে শিখতে পারো আর কি। আপ টু এন্ড এইভাবে লিখলে সমস্যা নেই, এইভাবে এইভাবে লিখতে হবে, ইটস নট ম্যান্ডেটরি আসলে এটা, তবে এটা স্ট্যান্ডার্ড ফর্ম আর কি। হ্যাঁ, যে কোনো ভাবে লিখলে নাম্বার কাটা যাবে না, সমস্যা নেই। এখন এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করি। খেয়াল করো যে থিটা 1 মাইনাস থিটা টু দ্য পাওয়ার 1 মাইনাস x, তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। x সহজে শুধু x এর টার্মটাকে আলাদা করে নিচে এটা থিটার সাথে নিয়ে আসলে থিটা টু দ্য পাওয়ার x সুবিধার জন্য নিলাম। তো এরপরে আর থিটা 1 মাইনাস থিটা টু দ্য পাওয়ার 1 যেটা, সেটা আলাদা করলাম। আর ইন্ডিকেটর ফাংশন তো আছে। এখন আমাদের কি করতে হবে, মনে আছে আমাদের এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বিলং করার জন্য আমাদের এক্সপোনেন্ট টার্মটাকে নিতে হবে, যেখানে থাকবে ফাংশন অফ এক্স এবং থিটা থাকবে, মানে এক্স এবং থিটা থাকবে। তাহলে এখানে খেয়াল করো যে এটাকে আমরা থিটা বাইরে রাখলাম, এটা আর এটাকে কি, যেহেতু পাওয়ার আছে, দেখেন এক্স আছে এবং থিটা আছে, তো এটাকে আমরা লিখতে পারি এরকম এক্সপোনেনশিয়াল অফ এক্স ইন্টু লগ দিস। লেখা যাবে না বলো তো? আমরা এটা লিখলাম আর কি। দ্যাট মিন্স y ইকুয়ালস টু, মনে করো যে y ইকুয়ালস টু, যদি শুধু সিম্পল থিটা হয়, মনে করো যে থিটা টু দ্য পাওয়ার x যদি আমরা ধরে নিলে, তাহলে আমরা লিখি যে কি লগ y ইকুয়ালস টু x log theta। আলটিমেটলি আমার y দরকার, তাই আলটিমেটলি y ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার x log theta। তাহলে আমরা এইটার সমান y ইকুয়ালস টু এইটা, যেই কথা এটা একই কথা, আমরা সেটাই লিখলাম। দেখো এটা সমান আমরা এক্সপোনেনশিয়াল x log theta। বুঝতে পারছো?
যে এটা সমান করলাম, আর এটা তো ঠিকই আছে। আর দিস ইজ ইন্টিগ্রেটর ফাংশন, এটা বলছি তুমি এইভাবে না লিখলেও সমস্যা নেই। তো এখন আমরা তাহলে আমরা এটাকে ওই ফর্মে আমরা যে নোট দেবেন বোসের বই থেকে, তাই এটা সমান আমরা লিখতে পারি এ থিটা, তারপরে ডিএক্স, আর এক্সপোনেন্টের ভিতরে থাকবে সি থিটা এবং ডিএক্স। তাহলে এখানে এ থিটা মানে কি? এ থিটা মানে হলো যে এই টার্মটা, আমি কাজ করছি তো নম্বরে বলো। বি থিটা মানে বি এক্স মানে হলো যে ইন্ডিকেটর ফাংশন। এখন তুমি যে ইন্ডিকেটর ফাংশন ইউজ না করো এখানে, তাহলে তুমি তোমার বি এক্স হবে কত বলো তো? শুধু 1 হবে। রাইট, সিম্পলি 1 হবে। তোমার বি এক্স হবে শুধু 1, ইন্ডিকেটর ফাংশন ইউজ করলে ইন্ডিকেটর ফাংশন হবে, আর নাহলে সিম্পলি 1 হবে। আর সি থিটা তো মানে হলো যে তোমার এই যে লগ সহ যেটা, এটা হলো সি থিটা। আর ডি এক্স যেটা, ডি এক্স হলো যে এই যে এক্সপোনেন্টের ভিতরে যে এক্সটা বা এক্স এর টার্ম থাকবে বা ফাংশন যেটা থাকবে সেটা। ভেরি সিম্পল, মানে খুব ইজি ওয়েতে আমরা যে কোনো ডিস্ট্রিবিউশনকে যদি এইভাবে ফেলতে পারি, তাহলে আমরা এটাকে বলবো ইটস বিলং টু এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। আর মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। ধরো, অথবা বলছে আমরা ওই যে আরেকটা ফর্ম যেটা যে মাইনাস দ্বারা করেছে, সেটাকে আমরা সেই ফর্মে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের সেখানে আমরা ওইটাও ওই যে আমাদের এখানে যেটা আমরা বাইরে রেখেছি, এটাকেও আমরা এক্সপোনেনশিয়ালের ভিতরে নিয়ে যেতে পারি। কিভাবে? সেটা এখানে লিখছে যে ওই যে মানে প্লাস, হ্যাঁ খেয়াল করো, এটা আমরা এভাবে লিখতে পারি। এটা পুরোটাকেই তুমি যদি ই টু দ্য পাওয়ার ধরো, সরি ওয়াই ধরো, ওয়াই ধরে তুমি যদি করো, তাহলে খেয়াল করো ওয়াই ইকুয়ালস টু, মনে করো যে থিটা। বাবা আমার কথা, আমি কাজ করছি, তুমি আমাকে খুব ডিস্টার্ব করছো। একটু পরে আমি শেষ করছি, আর 5 মিনিট 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তারপর এক্স, আর এটা মনে করো যে আমরা থিটার জায়গায় থিটা লিখলে তো ইয়ে হয়ে যাবে, থিটা না লিখে আমরা থিটা 1 লিখি সুবিধার জন্য। তাহলে আমরা যদি লগ নেই তাহলে কি হবে বলো? log y equals to x log theta plus theta 1, sorry log theta 1, theta 1, এরপরে y equals to e to the power হয়ে পুরো টার্মটা হবে। সেটাই এখানে দেখো প্লাস লগ থিটা, ওইটাই আমরা ওখানে লিখছি যে এই টার্মটাকে প্লাস লগ থিটা লিখেছি এখানে। ভেরি সিম্পল, তুমি দুইভাবেই তুমি করতে পারো। এখানে সেটা লিখছে প্লাস লগ, এটা কিন্তু ফর্মুলাতে বলছে এটা কি হওয়া উচিত, এটা মাইনাস হওয়া উচিত। তাহলে এই জন্য আমরা এখানে মানে তাহলে এটা হচ্ছে সাই থিটা, এটাকে সাই থিটা, এটা ডিএক্স, আর এটা হলো যে মাইনাস, না সরি এটা হলো ইটা থিটা, এটা হলো সাই থিটা, মাইনাস হবে। তারপরে এইচ আর, এটা যে ইন্ডিকেটর ফাংশন, এখানে সাই থিটা মানে হলো এটা থিটা হলো যে লগ থিটা, ডিএক্স মানে হলো যে এক্স, তারপর সাই থিটা হলো যেহেতু এটা ফর্মুলাতে নরমালি মাইনাস হওয়া উচিত, যেহেতু এটা প্লাস হয়েছে এই জন্য এখানে মাইনাস লগ থিটা হয়েছে, আর ইন্ডিকেটর ফাংশন। ভেরি সিম্পল, মানে দুইটাই সহজ আমার কাছে মনে হয়। তুমি পরীক্ষাতে তো দুইটা করবা না, যে কোনো একটা অ্যাপ্লাই করবা আর কি। তারপর দ্যাট মিনস হলো যে যেহেতু আমাদের এটা আমরা এই ফর্মুলাতে ফেলতে পারছি, তাহলে আমরা বলবো যে আমরা লাস্টে আমরা এই লাইনটা অবশ্যই সবসময় লিখবো যে আমরা মানে এইভাবে আমরা স্ট্রাকচার লিখতে পারি কিনা, লিখে আমরা দেখাই দেবো যে হ্যাঁ এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। তারপরে আমরা বলবো যদি এটা হয়, তাহলে আমরা বলবো যে this distribution belong to one parameter exponential family. There is one parameter theta only parameters are here, so it is one parameter exponential family of density. বুঝতে পারছো? বুঝতে পারছো?
আমি আশা করি এটা এটা খুব এই চ্যাপ্টারটা খুব মজার আছে, মানে অঙ্কগুলো করে তোমরা মজা পাবা, সিম্পল এবং কি মানে ইন্টারেস্টিং আর কি। এরপরের চ্যাপ্টার গুলো মজার, আমরা আজকে বোরিং চ্যাপ্টার পার করে ফেলছি তোমাদের কাছে, আমি 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 নিজেও বোর ফিল করেছি ওই সমস্ত এগুলাতে। এখানে এগুলার পরের চ্যাপ্টার গুলো বেশ মজা আছে, আমরা এনজয় করবো এগুলাতে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, আর বাই দিস টাইম তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা করতে পারো আর কি, কোশ্চেন করতে পারো। স্যার এই আজকে চ্যাপ্টারটা দিয়ে দিবেন না? একটু মাত্র শুরু করলাম, আমরা একটা ক্লাস নেই তারপর দেবো। আচ্ছা ঠিক আছে। না স্যার ওই মানে একসাথে দেখে পড়ার জন্য চাই আর কি সবাই, সমস্যা নেই, একটা চ্যাপ্টার করে করে দিয়েন। হুম, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো ভালো থেকো সবাই। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।